আমাদের দেশে যাতে একটা করাপশন ফ্রি একটা হেভিলি এফিশিয়েন্ট পোর্ট তৈরি হয়। তো যারা অস্থিরতা করার চেষ্টা করছেন আইদার ওনারা করাপশন ফ্রি একটা পোর্ট চান না, অথবা ওনারা একটা এফিশিয়েন্ট পোর্ট চান না। তো পরেরটা তো হওয়ার কোনো লজিক নাই, একদম ন্যাচারাল লজিক থাকে না। তো তাহলে আমাদেরকে প্রথমটা ফেরত যেতে হবে যে আমাদের যারা ওখানে ভেস্টেড ইন্টারেস্ট পার্টি আছেন তারা একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন। ন্যাশনাল ইন্টারেস্ট পয়েন্ট অফ ভিউ থেকে এবং লং টার্ম কান্ট্রির যে আউটলুক, ইকোনমিক অ্যাম্বিশন, সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের যদি খুব অল্প কিছু বাধার সম্মুখীন হতেও হয়, তাও আমরা মনে করছি যে এই বাধাটার সম্মুখীন আমাদের হওয়ার দরকার, কারণ এটা দেশের জন্য একটা বড় পজিটিভ আউটকাম এনে দিবে লং রানে। এবং চট্টগ্রাম পোর্ট, আমি একটু আগে প্রশ্নটা বললাম যে এটা খালি পোর্টের ইকোনমি ইস্যু না। আমার আশুলিয়াতে যেই গার্মেন্টস ফ্যাক্টরিটা আছে বা নীলফামারীতে যেই ফার্নিচারের ফ্যাক্টরিটা আছে এক্সপোর্ট ওরিয়েন্টেড, ওকে কিন্তু এই পোর্ট দিয়ে জিনিস বের করতে হয়। তো ইটস নট অ্যাবাউট অনলি ওই পোর্টের 1 কিলোমিটার ইকোসিস্টেম, দিস ইফেক্টস দ্য এন্টায়ার কান্ট্রি। উই হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার যে আসলে আমাদের ন্যাশনাল ইকোনমিক গ্রোথের জন্য কি এটা করা উচিত নাকি এটা উচিত না। খুব সিম্পল, যেটা যদি উচিত হয় তাহলে ওই ছোট্ট হিকাপ হবে, আমরা হিকাপ ম্যানেজ করবো। এরকম তো অনেক কিছু করতেই দাঁত তোলার সময় একটু হিকাপ হবে, ইটস ওকে। ভিয়েতনাম, মালয়েশিয়া, এসব দেশে ওনারা টার্মিনাল অপারেট করেন এবং ইনফ্যাক্ট পৃথিবীর টপ 20টা কন্টেইনার টার্মিনালের যে র্যাঙ্কিং আছে, সেই র্যাঙ্কিংয়ের 20টার মধ্যে 10টাই এপি মোলার রান করে। ওয়ার্ল্ড ব্যাংকের একটা র্যাঙ্কিং আছে, তার মধ্যে 10টাই তারা রান করে। সো আমরা এই ব্যাপারে খুব আশাবাদী যে লালদিয়া কন্টেইনার টার্মিনাল যেটা হবে সেটাও একটা ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি হবে এবং ওয়ার্ল্ড ক্লাস অপারেশনাল এক্সেলেন্স আমাদেরকে সেটা প্রোভাইড করতে পারবে। এবং পোস্ট এলডিসি এরাতে যখন লজিস্টিক্স নেটওয়ার্কের যে কেপেবিলিটি, এটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ইস্যু হয়ে দাঁড়াবে, সেখানে এই টার্মিনালটা একটা বড় রোল প্লে করবে। টার্মিনালের কিছু বড় বড় সুবিধা আছে। আমাদের এই আমাদের কারেন্ট যে এক্সিস্টিং চিটাগং যে টার্মিনালটা আছে, চিটাগং পোর্টে যেটা আছে, আমরা যেটাকে নিউ মুরিং টার্মিনাল বলি, তো সেটার থেকে এটার কিছু পার্থক্য আছে। একটা পার্থক্য হচ্ছে যে এখানে প্রায় দ্বিগুণ আকারের জাহাজ ভিড়তে পারবে। দ্বিগুণ আকারের জাহাজ ভিড়তে পারার একটা বড় সুবিধা হচ্ছে এই জাহাজগুলো তখন আর এই জাহাজগুলো হয়তো ডিরেক্টলি ইউরোপে চলে যেতে পারতে পারে। তাদেরকে হয়তো সিঙ্গাপুর বা শ্রীলঙ্কায় থেমে জাহাজকে আপসাইজ করতে হবে না। বা অনেক সময় আপনারা দেখেছেন যে আমাদের বেতে কিছু বড় জাহাজ থামে, সেখান থেকে আবার একটা লাইটার ভেসেলে করে তারপরে বাংলাদেশের ভিতর ঢুকাতে হয়। এরকম অনেকগুলো লেক আসলে আমরা স্কিপ করতে পারবো। স্কিপ করতে পারলে আমাদের কানেক্টিভিটি এবং টার্ন অ্যারাউন্ড টাইম পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা আমাদের টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টসের ব্যবসাদের কাছে অনেক সময় শুনবেন যে ফ্যাক্টরির দরজা থেকে দোকান পর্যন্ত পৌঁছানোর যে সময়টা লাগে, সেই সময়টার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বাংলাদেশ ভিয়েতনাম বা চায়না থেকে অনেক পিছিয়ে আছে। তো সেই জায়গাটাতে আমরা চেষ্টা করছি যে ওই সময়টা কমিয়ে নিয়ে আসার। তো যখন বড় জাহাজ এসে আর সিঙ্গাপুর শ্রীলঙ্কায় না ভিড়ে একবারে চলে যেতে পারবে, তখন এই সময়টা সিগনিফিক্যান্টলি রিডিউস করবে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে এই টার্মিনালটা 24/7 অপারেশন। তা আমাদের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল কিন্তু একদম 24/7 অপারেশন করতে পারে না, বেশ কিছু কারণে। তারা নদীর অনেক ভিতর দিকে ড্রাফটের কিছু ইস্যু আছে, জোয়ার ভাটার ইস্যু আছে, সব মিলিয়ে। বাট এই টার্মিনালটা একদম 24/7 অপারেট করবে। সো আমাদের যে অনেক সময় ব্যাকলগ তৈরি হয় আমাদের দেশে এই কন্টেইনারের ক্ষেত্রে, সেই ব্যাকলগটা আমরা আশা করছি যে এখান থেকে সিগনিফিকেন্টলি কমে যাবে। এফডিআই এর কথা আমি আপনাদেরকে একটু আগে বলেছি, একটা ছোট্ট পয়েন্ট বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের জানা মতে এটি বাংলাদেশের ইতিহাসে ইউরোপের সবচেয়ে বড় এফডিআই। ইউরোপিয়ান কোনো কান্ট্রি থেকে বা ইউরোপ মহাদেশ থেকে এত বড় এফডিআই বাংলাদেশে আগে কখনো আসেনি। এবং ইনফ্যাক্ট টোটাল র্যাঙ্কিংয়েও এটা একদম উপর দিকেই পড়বে, কারণ এরকম 6-7 হাজার কোটি টাকার এফডিআই এক ধাক্কায় বাংলাদেশে খুব কমই এসেছে। অনেক সময় বড় বড় কন্ট্রাক্ট হয়, বাট সেই কন্ট্রাক্টের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে ওগুলো ইপিসি কন্ট্রাক্ট, যেখানে আবার যিনি বানাচ্ছেন ওগুলো জিনিসগুলো ফেরত নিয়ে যাচ্ছেন, কিন্তু ওনারা যেই টাকাটা আসলে ইনজেক্ট করছেন পুরো টাকাটাই ওনারা বাংলাদেশেই রেখে দিবেন এবং এটা আমাদের জন্য একটা পিওর এফডিআই হিসাবে গণ্য করা হবে। টার্মিনালের ক্যাপাসিটি হচ্ছে 800,000 টিইউ। টিইউ হচ্ছে, আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে একটা মেজারমেন্ট ক্রাইটেরিয়া ফর কন্টেইনার টার্মিনাল হ্যান্ডলিং। তো সেটা আমাদের 8 লাখ কন্টেইনার হচ্ছে মিনিমাম ক্যাপাসিটি। আমরা আশা করছি যে ওনাদেরকে যেভাবে আমরা প্রাইসিং সেট করে দিয়েছি, যে ওনাদেরকে আমরা অ্যাকচুয়ালি এনকারেজ করছি যে ওনারা যদি নাম্বারটাকে বাড়িয়ে ফেলতে পারেন, আরও এফিসিয়েন্সি গেইন করে, আরও নতুন টেকনোলজি এনে। সো আমাদের এক্সপেকটেশন হচ্ছে 8 লাখ থেকে 1 মিলিয়ন, 10 লাখের মধ্যে হয়তো একটা নাম্বারে ওনারা অপারেট করতে পারবেন। তো আপনারা যদি এখন আমাদের এক্সিস্টিং ক্যাপাসিটির কথা চিন্তা করেন, সেই ক্যাপাসিটির থেকে কিন্তু একটা সিগনিফিক্যান্ট জাম্প হয়ে গেল। আমাদের এখন যে ক্যাপাসিটি আছে তার প্রায় 40 ভাগ বেশি হয়তো আমরা
অপারেট করতে পারবো, ক্যাপাসিটিতে অপারেট করতে পারবো টার্মিনালটা যখন হয়ে যাবে। তো ওনারা যদি জানুয়ারি মাসে কাজ শুরু করেন, এখন আমরা আশা করছি আমরা আগামী সপ্তাহে কন্ট্রাক্টটা সাইন করে ফেলতে পারবো। তো ওনারা যদি ডিসেম্বর জানুয়ারি মাসে কাজ শুরু করেন, তাহলে আমরা 2026 থেকে আরও 3 বছর যদি আপনারা যোগ করেন 29-এর দিকে গিয়ে আমরা আশা করছি যে টার্মিনালটা চালু হবে। এছাড়াও কিছু ইন্টারেস্টিং ছোট ছোট ফ্যাক্ট বলি যেগুলো হয়তো আপনাদের কাজে লাগবে। একটা হচ্ছে যে আমরা এই কন্ট্রাক্টটা এরকমভাবে দাঁড় করানো হয়েছে যে ওনারা সাইন করার সাথে সাথে আমাদেরকে 250 কোটি টাকা দিবেন। সো সাইনিং বোনাসের মতো করে বা সাইনিং মানি হিসাবে ওনারা 250 কোটি টাকা কমিট করেছেন, বাংলাদেশ সরকারকে দিবেন। আর তারপরে যেটা বললাম যে এই প্রায় 6700 কোটি টাকার যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে, সেটা হচ্ছে পোর্টটা বানাতে, যন্ত্রপাতি আনতে, এরা কমপ্লিটলি ওনারা করবেন। আর প্রতি বছর ওনারা যে টিইউ হ্যান্ডেল করবেন সেটার থেকে একটা অংশ ওনারা আমাদেরকে শেয়ার করবেন। সো প্রথম 8 লাখ টিইউর জন্য প্রতি টিইউতে ওনারা আমাদের $21 করে দিবেন। তারপরে এটা যখন 8 থেকে 9 হবে এটা $23 হবে। আবার 9 থেকে যখন আরও বাড়তে থাকবে তখন আবার প্রতি টিইউতে নাম্বারটা আবার নেমে আসবে। তো আমরা এটা এরকম করে করেছি যাতে ওনাদেরকে আমরা এনকারেজ করি যে ওনারা অনেক বেশি হ্যান্ডেল করেন। আমাদের আসলে ভলিউম হ্যান্ডলিংটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, বাট একই সাথে আমরা মেক শিওর করার চেষ্টা করেছি যে বাংলাদেশের ইকোনমিক রিটার্ন পয়েন্ট অফ ভিউ থেকে চিটং পোর্ট অথরিটি যাতে কোনোভাবেই লস মেকিং না হয়। এটা আমাদের জন্য যে ইকোনমিক্স আমরা দেখতে পাচ্ছি সেটা আমাদের যে কোনো ইকোনমিক মডেলে আমরা উই হ্যাভ টেকেন ইট থ্রু। আমাদের ট্রানজ্যাকশন অ্যাডভাইজার ছিল আইএফসি, ওয়ার্ল্ড ব্যাংকের যে সাবসিডিয়ারি আছে। তো ওনারা আমাদেরকে হেল্প করেছেন। আমরা খুব ডিপ ফাইন্যান্সিয়াল মডেলিং করে দেখেছি যে এখান থেকে আমরা যে রিটার্নটা পাচ্ছি এটা আমাদের অন্যান্য যে কোনো পোর্টের তুলনায় অ্যাকচুয়ালি অনেক অনেক বেটার। এটা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড, গ্লোবাল সেফটি স্ট্যান্ডার্ড এবং এনভায়রনমেন্ট স্ট্যান্ডার্ডের একটা পোর্ট হচ্ছে। সো এটা একটা গ্রিন পোর্টের মতো করে হবে। সো সেটাও আমাদের জন্য একটা বড় ব্যাপার হবে। আর আমরা অবশ্যই এক্সপেক্ট করছি যে আমাদের নিজেদের ওয়ার্কফোর্স এখানে কাজ করবে। তো এই পোর্টটা চালু হলে প্রায় 5 থেকে 700 লোক শুধুমাত্র এই পোর্টেই কাজ করবে। এবং আমাদের যেটা লং টার্ম অ্যাম্বিশন সেটা হচ্ছে যে এই পোর্টে কাজ করার পরে আরও যে 7টা পোর্ট ওনারা চালান, সেই পোর্টেও বাংলাদেশিরা একসময় হয়তো পোস্টিং নিয়ে গিয়ে ওখানেও কাজ করবে। কারণ আমাদের লোকজনকে যদি আমরা এখানে শেখাতে পারি, দেন দে উইল স্টার্ট ইউজিং দিজ রিসোর্সেস ইন আদার মার্কেটস। অন্য মার্কেটে ওনারা বাংলাদেশিদেরকে নিয়ে যেতে পারবেন। তো এটা আমাদের জন্য একটা নতুন একটা দুয়ার খুলে দিবে আমাদের এমপ্লয়মেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে। তো সব শেষে আমি যেটা বলবো যে এটা একটা বাংলাদেশে পিপিপি প্রজেক্ট, যেহেতু আমি পিপিপি সিও হিসেবে এসেছি এখানে, বাংলাদেশে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্ট সাকসেসফুল করা খুব চ্যালেঞ্জিং। আপনারা দেখেছেন যে অনেক বছর ধরে আমরা পিপিপি অথরিটি অনেক দিন ধরে অপারেট করছে, কিন্তু সত্যিকার অর্থে সাকসেসফুল পিপি প্রজেক্টের সংখ্যা একেবারেই কম। কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে লালদিয়া কন্টেনার টার্মিনালটা আমরা যেভাবে কন্ট্রাক্টটা ম্যানেজ করেছি, নেগোশিয়েট করেছি এবং আমার কন্ট্রাক্টটাতে যেই টার্মগুলো সেট করা হয়েছে সেটা দেশের জন্য খুবই আসলে ফেভারেবল। এবং এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার পিপিপিতেই হয়তো আমাদের ফোকাস করা উচিত। তো সামনে আমরা চেষ্টা করবো ইনফ্রাস্ট্রাকচার পিপিপিতে ফোকাস করার জন্য, এবং এইটা একটা নতুন স্ট্যান্ডার্ড সেট করবে। আজকে যখন আমরা আমাদের উপদেষ্টা কমিটিতে এটা এক্সপ্লেইন করার চেষ্টা করেছি যে কী ধরনের মেইন টার্মগুলো ছিল, তারা খুবই অবাক হয়েছেন যে আমরা এই পর্যন্ত আসলে আমাদের কাউন্টার পার্টিকে ঠেলে নিয়ে যেতে পেরেছি, যে ওনারা অনেক কিছু করতে রাজি হয়েছে। তো বাট এনিওয়ে আমার মনে হয় আমাদের কাউন্টার পার্টিকেও ধন্যবাদ জানানো উচিত, এপিএম টার্মিনালকে। কারণ সত্যি কথা যে ওনারা বিশ্বের অনেক দেশে টার্মিনাল চালান এবং ওনাদের একটা বড় ইচ্ছা ছিল এই টার্মিনালের ফাউন্ডেশনের যে চেয়ারম্যান, উনিও ডাভোসে আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছিলেন গত বছর। ওনারা বাংলাদেশের প্রজেক্টটা ওনাদের জন্য যত না কমার্শিয়ালি ইন্টারেস্টিং, ইকুয়ালি তাদের জন্য সোশ্যালি ইন্টারেস্টিং। তারা জেনুইনলি মনে করেন যে বাংলাদেশে যদি একটা ভালো প্রজেক্ট ওনারা করতে পারেন, সেখানে ওনারা এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারেন এবং সেখানে মানুষজনের কর্মসংস্থান হয়, তাদের চিকিৎসার ব্যবস্থা হয়, স্কুল হয় তাদের ফ্যামিলির জন্য, সেগুলো তাদের জন্য একটা বড় ভ্যালু অ্যাড তাদের জন্য। তাদের আসলে বাংলাদেশে একটু ছোটো একটা পোর্ট করে তাদের যে ম্যাসিভ রেভিনিউ ডিফারেন্সিয়াল হয়ে যাবে তা না, বা তারা এটাকে একটা জেনুইনলি ট্রুলি সোশ্যাল ইম্প্যাক্ট প্রজেক্ট হিসাবেও কনসিডার করছেন, ইন এডিশন টু দি ইকোনমিক ইম্প্যাক্ট। সো এতটুকু বলে আমি থামি। আমি হ্যাপি টু টেক কোয়েশ্চেন্স, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। জি, ক্যাবিনেট সরি, আর শফিক ভাই যেটা বললেন আমি আবারও একটু রিপিট করছি প্রথমেই, যে আজকে আমরা এটা ক্যাবিনেট কমিটি অফ ইকোনমিক অ্যাফেয়ার্সে নিয়ে গিয়েছিলাম এবং ওনারা এটা অ্যাপ্রুভ করে দিয়েছেন। সো অ্যাপ্রুভ করে দিয়েছেন বলতে তার মানে হচ্ছে যে আমাদের পরবর্তী ধাপ হচ্ছে যে আমরা এটিকে এখন সাইনিংয়ে চলে যাব। সো আগামী সপ্তাহে আমরা ওনাদের গ্লোবাল জি অফ হেডকোয়ার্টার, সেখান থেকে ওনাদের চেয়ারম্যান আসছেন এপিএম টার্মিনালের, এবং ডেনমার্কের একজন মিনিস্টারও আসছেন শুধুমাত্র এই সিগনেচারটা সেলিব্রেট করার জন্য। সো আমরা আগামী সপ্তাহে আশা করছি যে আমরা কন্ট্রাক্টটা সাইন করতে পারবো, কনসেশন এগ্রিমেন্ট, এবং কনসেশন এগ্রিমেন্ট সাইন হয়ে গেলে তারপর ওনারা কনস্ট্রাকশনে চলে যাবেন।